প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবেন দুজন আইন প্রণেতা। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আর আমার ডানে রয়েছেন বিরোধী জোট অর্থাৎ 4 দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রথম যে প্রশ্নটা আপনাকে দিয়ে করতে চাই, আপনিও জবাব রাখবেন, যে এই মুহূর্তে একটা বড় বিতর্ক আছে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে 4 দলীয় জোটের ডাকা যে হরতাল, যদিও আলাদা আলাদাভাবে আপনারা হরতাল ডেকেছেন, একসঙ্গে কেন ডাকেননি সেটিও শুনতে চাইব। এই হরতালে এই প্রথমবারের মতো 40 বছরের ইতিহাসে মোবাইল কোর্ট বসানো হয়েছে, তাৎক্ষণিকভাবে বিচার করা হয়েছে, যেটি অনেকেই এটিকে মৌলিক অধিকারের পরিপন্থীও বলছেন। এবং এই প্রসঙ্গে আবার একটি বিতর্কে জড়িয়েছেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিতর্কের ভাষা আমি আর উচ্চারণ করতে চাই না, যদি আপনারা আপনাদের আলোচনায় নিয়ে আসেন। গোলাম মাওলা রনি, আপনি কিভাবে দেখেন আপনার এই যে সরকারের যে পদক্ষেপ এবং এই যে বিতর্ক, সেই বিতর্ক? এখানে আমি দুটো বিষয় বলি। প্রথমত বিতর্ক নিয়ে আগে এক কথা বলি। ব্যারিস্টার রফিক তিনি তার ক্ষেত্রে অত্যন্ত যোগ্যতম একজন ব্যক্তি এবং জাতীয় বিবেক বলে অনেকের কাছে সম্মানিত। অতএব তার সততা, ডিগনিটি নিয়ে, তার আইনের বিষয় নিয়ে কারো কোনো বিতর্ক নেই। অন্যদিকে এবং তিনি প্রধানমন্ত্রীর আইনজীবী ছিলেন এবং একই সঙ্গে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার মতো ওইরকম উচ্চ পর্যায়ের আইনজীবী না হলে অত্যন্ত ব্যস্ত একজন আইনজীবী। তো ব্যারিস্টার রফিকের মধ্যে তার মধ্যে ডিফারেন্ট যে জিনিসটা হলো সেটা হলো ব্যারিস্টার রফিক আয় করেছেন, ইনকাম ট্যাক্স দিয়েছেন পর্যাপ্তভাবে এবং একই সঙ্গে তিনি তার উপার্জিত অর্থ ভালো কাজে ব্যয় করেছেন। উনি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এবং আদ্দিন হাসপাতাল করেছেন। এবং একই সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও সারা জীবন প্র্যাকটিস করেছেন কিন্তু আসলে দলীয় নেতাকর্মীর কারো কাছ থেকে টাকা পয়সা নেননি। আমার কাছে যে বিষয়টি দৃষ্টিকটু মনে হয়েছে এই দুজনের আলাপ আলোচনার মধ্যে, এবং একই সঙ্গে আমি একটু হেতু খুঁজে পেয়েছি, সেটি হলো ব্যারিস্টার রফিক যে কথাটি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এতই ব্যস্ত যে তিনি বিয়ে করার সময় পাননি। আমাদের দেশে যে ভ্রাম্যমাণ আদালত, এটি একটি প্রাচীন ধারণা। মুঘল আমলে ভ্রাম্যমাণ আদালত ছিল। ভ্রাম্যমাণ আদালত নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলা হচ্ছে যে হরতালের সময় ওই জিনিসটা আসছি। এখন সেই ভ্রাম্যমাণ আদালত ব্রিটিশ আমলে ছিল, আমাদের সময় ছিল, কিন্তু এখানে যে রাজনৈতিক বিতর্কটা সর্বপ্রথম আসছে সেটা হলো যে আমরা কখনোই ইতিপূর্বে কোনো দেশে, মানে বাংলাদেশ তো দূরের কথা, পার্শ্ববর্তী দেশেও এরকম হরতালের সময় আদালত যে ভ্রাম্যমাণ আদালতে সে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারবে, এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। ফলে এটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে এবং রাজনৈতিক যারা বোদ্ধা মহল তারা সকলেই বলেন যে এই জিনিসটা যদি হরতালের আগের দিন হতো, গাড়ি পোড়ানোর দিন হতো, তাহলে এটি নিয়ে বিতর্ক হতো না। এখন ভ্রাম্যমাণ আদালত যে জিনিসটা আছে সেটা হলো যে আমাদের যে সিআরপিসি ফৌজদারি কার্যবিধি, সেই ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 260 ধারাতে এই ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে বলা আছে। এখন ভ্রাম্যমাণ আদালত কোন কোন সেক্টরে পরিচালিত হবে এই সংক্রান্ত বিধিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিধিমালা আছে, যেটা আপনি জানেন যে পরবর্তীতে সংসদে পাশ হয়েছে, এইরকম সংখ্যা আছে 94, অর্থাৎ 94টি ধারা উপধারাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হতে পারে। এর মধ্য থেকে 6টি বাদ দেওয়া হয়েছে। তা 6টি বাদ দেওয়া হলে এই মুহূর্তে 88টি সেক্টর আছে। সেই 88 সেক্টরের বিষয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হতে পারে। এখন এই 88টি যে বিষয় আছে তার মধ্যে বিএসটিআই আছে, তারপরে আপনার বিআরটিএ আছে, এরপরে সাম্প্রতিককালে 94 ধারা যেটা হলো সেটা ইপটিজিং নিয়ে, এগুলো এরকম 88টা ক্ষেত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালত হতে পারে। এখন এই আইনের যে মুখবন্ধ, সেই মুখবন্ধ বলা হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালত আইন 2009। সেটার প্রেক্ষাপট হলো এরকম, যখন আগে এই ভ্রাম্যমাণ আদালতের যে ক্ষমতাটা এটা ছিল নির্বাহী বিভাগের হাতে, সরকারি নির্বাহী বিভাগের হাতে। যখন জুডিশিয়ারিটা সেপারেশন হয়ে গেল তখন এই নির্বাহী বিভাগের ক্ষমতাটা সঙ্গে সঙ্গে জুডিশিয়ারিতে চলে গেল। তখন আমরা একটা নতুন আইন করে এই নির্বাহী বিভাগের ক্ষমতাটা পুনরায় আমরা ফিরিয়ে দেই শর্ত সাপেক্ষে। এবং এখানে যে নিয়ম আছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ফৌজদারিতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যেটা যারা ফৌজদারি কার্যবিধি পরিচালনা করবে, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত যে দায়রা জজ তার আদালতে বসে যেই সমস্ত বিষয় সিদ্ধান্ত নেবে, ঠিক একই সিদ্ধান্ত এই ভ্রাম্যমাণ আদালত নিতে পারবে এবং তাদের ক্ষমতার এখতিয়ার দেওয়া হয়েছে 2 বছর পর্যন্ত জেল দিতে পারবে এবং অর্থদণ্ড দিতে পারবে। কিন্তু আইনের মুখবন্ধে বলা হয়েছে যে কথাটা হলো রাষ্ট্র, ব্যক্তি, সমাজের
জীবন এবং জীবনের নিরাপত্তা, এবং এই আদালত যদি মনে করে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে সে কিন্তু অংশগ্রহণ করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে পারে। এখন হরতালের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, অর্থাৎ সেখানে আইনটাকে কগনিজেন্সে নেওয়ার ক্ষেত্রে নিয়ে সে দেখলো যে এই যে গাড়ি পোড়াচ্ছে বা একটা লোকের রাস্তায় লাঞ্ছিত করছে বা একটা লোকের অপরাধ করতেছে, তো ইটস এ ওয়ান কাইন্ডস অফ পাবলিক নুইসেন্স বাই হুইচ জনগণ এর দ্বারা আক্রান্ত হচ্ছে। ফলে আপনি ধরে নিতে পারেন যে এটা সরকারের একটা নতুন থিওরি, এবং এই নতুন থিওরির মাধ্যমে, কেননা যখন বিরোধী দল হরতালকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, সরকারি দল সঙ্গতের কারণেই নিত্য নতুন পন্থা অবলম্বন করবে কি করে এই হরতালের মতো ধ্বংসাত্মক কাজ থেকে জনগণকে রক্ষা করা যায় এবং বিরোধী দলকে নিরস্ত্র করা যায়। এবং তারই প্রেক্ষাপটে এই যে ভ্রাম্যমাণ আদালত আইনের দৃষ্টিতে এর মধ্যে ন্যূনতম কোনো ইররেগুলারিটিস, বেআইনি তো নয়ই, কোনো অনিয়মতান্ত্রিক কোনো বিষয় নাই, এটি সম্পূর্ণভাবে আইনগতভাবে বৈধ। এবং এইটা দেখার জন্য খুব বেশি আইন জানার দরকার নেই। আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আইন শাখার একজন ডিপটি সেক্রেটারি আছেন, তার কাছে এই সংক্রান্ত 2 পৃষ্ঠার একটা আইন বিধিমালা আছে, সেটা পড়লে যে কোনো মানুষই বুঝতে পারবে যে এটার মাধ্যমে সরকার কোনো প্রচলিত আইনের বিধিবিধান লঙ্ঘন করেননি, মানবাধিকার লঙ্ঘন করেননি, কোনো কিছু না। বরং আমি আর বলি যে এতে ক্ষেত্র বিশেষ আরও সুবিধা হয়েছে এই কারণে, যেটা হরতালের ক্ষেত্রে সচরাচর অতিপূর্ব হয়ে গেছে, যে রাস্তা থেকে পাইকারি হারে গণহারে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা মানুষদেরকে ধরে শত শত, ধরার পরে থানা হাজতগুলো ভরে ফেলে। সেই দিন থানা হাজতে আত্মীয় স্বজন এই যারা গ্রেপ্তারকৃত রান্না রোল পড়ে যায়, এরপর তাদেরকে টেনে হিসেবে কোর্টে নেওয়া হয়, কোর্টে নেওয়ার পর তাদেরকে কখনো জামিন দেওয়া হয়, কখনো আদালতে পাঠিয়ে দেওয়া হয়, জেলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এইবারই প্রথম দেখা গেল সেখান থেকে ধরে সরাসরি সে জেল দিয়ে দিচ্ছে। কিন্তু এটার এগেনস্ট আইনের পূর্ববিধান আছে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফৌজদারি আদালতের, উচ্চতর আদালতে যে কোনো মানুষ, এখানে আমার যে সহকর্মী আছে তিনি একজন হিজ এ লয়ার, তিনি ভালো বলতে পারেন, যে কোনো মানুষ উচ্চতর আদালতে গিয়ে এটার বিরুদ্ধে আপিল করতে পারে এবং আপিলের রায় অনুযায়ী সেই জিনিসটা পাবে। ফলে এটি নিয়ে তো আমি মনে করি না যে কোনো বিতর্কের কোনো অবকাশ আছে। এই প্রসঙ্গে ব্যারিস্টার আন্দারুল রহমান বলবেন। ভ্রাম্যমাণ আদালত নিয়ে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালতের আইনগত যে ব্যাপারটা আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর আমাদের প্রবলেমটা ছিল কিন্তু ভ্রাম্যমাণ আদালত নিয়ে না, আমাদের প্রবলেমটা ছিল ভ্রাম্যমাণ আদালতকে আপনি ব্যবহার কিভাবে করছেন। আপনি যেই কারণটা বললেন থানা ভরে যায়, দিস কান বি আ রিজন টু বি কোয়াইট অনেস্ট, বিকজ জাস্টিস হারিড, জাস্টিস প্যারেড, অ্যাট দ্য সেম টাইম ডিলে অফ জাস্টিস ইজ ডিনায়াল অফ জাস্টিস। তো একটা মানুষকে আপনি রাস্তা থেকে পিক আপ করলেন, বেসিক্যালি যারা গাড়ি ভাঙে তারা তো দাঁড়িয়ে থাকে না, একটা জটলা দেখলেন, পিক আপ করলেন, সেই মুহূর্তে তাকে 6 মাস 8 মাস 2 বছর কারাদণ্ড দিয়ে দিলেন। আমি মনে করি যে যখন ভ্রাম্যমাণ আদালত বানানো হয়েছিল তখন ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড যে হরতালের মতো একটা গণতান্ত্রিক ওয়েতে যে আমরা প্রতিবাদ করি সেটাকে নষ্ট করার জন্য বা ব্যবহার করার জন্য সেখানে ভ্রাম্যমাণ আদালতকে ইউজ করা হবে। তো আমার মনে হয় না ইট ইজ অ্যাকচুয়ালি সার্ভিং দ্য পারপাস। ভ্রাম্যমাণ আদালত আমরা ইউজ করি কোনো রেস্টুরেন্ট যদি ভ্যাট না দেয়, কোনো ফরমালিন যদি কোথাও পাওয়া যাচ্ছে, বা মোর স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স, হ্যাঁ, যেখানে আপনার গাড়ি সিগন্যাল ভেঙে গেল বা একটা মোবিল কোড বসলো, সেসব ক্ষেত্রে। বাট হরতালের মতো বা পিকেটিংয়ের মতো কোথাও আপনি ভ্রাম্যমাণ আদালত ইউজ করবেন, এই জিনিসটা আমার মনে হয় রাজনৈতিক কর্মসূচিতে করবেন। এবং আমার মনে আছে টেলিভিশন ক্যামেরা যখন ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছিল তিনি কিন্তু অনেক জবাব দিতে পারছিলেন না, কারণ সবচেয়ে বড় কথা, ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট আ ট্রায়াল, আপনার মনে হয় আত্মপক্ষ সমর্থন হবে, তার একজন উকিল থাকবেন, তিনি কথা বলবেন, সুরতে হাল ঘটনাতে কি হয়েছে সেসব ব্যাপার আলাপ হবে। আমার মনে হয় এটা পলিটিক্যালি ইউজ করা হচ্ছে এবং সেখানে আমাদের বেসিক্যালি আমাদের অবজেকশন। কিন্তু এই সমস্যার সমাধান কি, যেটি গোলাম আল্লাহ রনি বলে, এই যে হরতালের সময় ধরেন এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা, ভাঙচুর করা, গাড়ি পুড়িয়ে দেয়া, এটি যে গাড়ি ভাঙা আজকেই হচ্ছে তা না, বহু বছর ধরে বাংলাদেশে, যে কারণে মানুষ হরতালকে একটা ভয় পায়। এমনিতেই তো হরতাল ক্ষতিও করে অর্থনীতির। এই জায়গাটা আপনার পরামর্শ কি, আপনি কি মনে করেন? না, এইটাতে তো আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাচারালি অনেক বেশি সচেতন হতে হবে এবং কারা এটা করে। অনেক সময় হয় কি, টু বি কোয়াইট অনেস্ট, আমি একদমই বলবো না যে যারা হরতাল ডাকে তারা গাড়ি ভাঙে না, আবার কখনো কখনো কিন্তু অন্যভাবেও গাড়ি ভাঙা হয়, জাস্ট মিডিয়াতে সেটাকে আনার জন্য বা পাবলিকের কাছে, মানুষের কাছে আমাদেরকে আনপপুলার করার জন্য। তো এটাকে যেই দল যেভাবে এটাকে ব্যবহার করে, এতে অনেক এজেন্সির লোকেরা অনেক সময় অনেক কিছু করে। বাট পুলিশেরই তো দায়িত্ব ডেফিনেটলি যে যতখানি সম্ভব দেখা যে কারা পিকেটিং। এখন যখন আপনি দেখতে পাচ্ছেন
পিপল লাইক নজরুল ইসলাম খান ও রিজভি সাহেব তারা দাঁড়িয়ে আছেন, ন্যাচুরালি তারা তো আর গাড়ি ভাঙবে না। সো গাড়ি ভাঙে যারা বা পিকেটিং যারা করে সেই লোকজনদের দেখলেও কিন্তু মোটামুটি আইডিয়া করা যায় যে এরা হয়তো বা এই ধরনের লোকেরা সন্ত্রাস করবে। তো আমি শিওর পুলিশ রিজনেবল স্টেপস নিতেই পারে এবং যতখানি কমে যেতে পারে। এবং আপনি দেখবেন কম্পারেটিভলি কিন্তু কমে গিয়েছে অনেক। আপনি যদি লাস্ট 20 বছরের হিসাব করে দেখেন, এই গাড়ি ভাঙাভাঙি পুরোপুরি কিন্তু আগের চেয়ে এখন অনেক কমে গিয়েছে। এর চেয়ে বেশি কিন্তু গাড়ি ভাঙা হয় যদি বাসের নিচে পড়ে কেউ মারা যায়, তাহলে আপনি দেখবেন সেক্ষেত্রে 40, 50, 100 গাড়ি ভেঙে যাচ্ছে। বা কোনো গার্মেন্টস শ্রমিকরা বের হয়ে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন ঢালাওভাবে গাড়ি ভাঙছে। তো গাড়ি ভাঙাটা অ্যাকচুয়ালি এটা একটা ইউনিক ক্যারেক্টার আমাদের বাংলাদেশিদের, যে ইফ আই এম নট হ্যাপি উইথ সামথিং, গাড়ির উপরে দিয়ে এই জিনিসটা বেসিক্যালি যায় আমার মনে হয়। যে বিষয়টা বলতে চাই হরতাল সম্পর্কে, হরতাল একটি গুজরাটি শব্দ, এর অর্থ মানি না। আমি এই জিনিসটা মানি না, গুজরাটি শব্দের অর্থ যেটা মহাত্মা গান্ধী প্রথম করেছিলেন। এখন যখন উনি হরতাল ভারতে চালু করলেন দক্ষিণ আফ্রিকা থেকে এসে, এটা নিয়ে একটা প্রচণ্ড সহিংসতা ছড়িয়ে পড়লো ভারতে, সমস্ত ভারতে। এবং উনি কিন্তু পরে হরতাল বন্ধ করে দিয়ে অহিংস আন্দোলন চালু করেছিলেন। এটা ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের দেশের রাজনীতিতে এই জিনিসটা জানতে হবে যে মহাত্মা গান্ধী হিমসেলফ, যিনি হরতালের প্রবক্তা, তিনি সেটা বন্ধ করে দিয়েছিলেন। এগুলো একটা। ফলে আমাদের এই স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সবারই উচিত যে একটা অল্টারনেটিভ, বিরোধী দলগুলো, সরকারি দল বসে যে আমাদের প্রতিবাদের ভাষাটা হরতালকে বাদ দিয়ে কি করে করা যায়, এটা আমাদের জাতীয় স্বার্থে করতে হবে। কেননা একটা জিনিস আছে যে অন্যের কথা বাদ, এখানে আন্দালিব রহমান পার্থ আছেন, আমি আছেন, আমরা এই প্রজন্মের তরুণ, আমরা গতানুগতিকভাবে অন্য সবার মতো কথা বলতে পারি না, আমাদের উচিত না সেই কথা, আমাদের নিত্য নতুন কথা বলতে হবে। এটা ঘৃণিত বিষয়। যে দলই ক্ষমতা আসে তারা এটাকে ঘৃণা করে, আর বিরোধী দল এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। এই কালচার থেকে, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটার একটা নতুন চিন্তা বের করবো। আমরা এত কিছু আবিষ্কার করছি, আমাদের এখন সেই পাথ ফাইন্ডার নিয়ে আমরা চলে যাচ্ছি মঙ্গল গ্রহে, মার্সে, সেখানে আমরা কি হরতালের একটা বিরুদ্ধে কিছু করতে পারবো না, এর একটা বিকল্প করতে পারবো না? এগুলো একটা। 2 নম্বর হলো, মানুষ সব দলেই কিন্তু ভালো মন্দ থাকে। আওয়ামী লীগের মধ্যে যেমন অতি উৎসাহী কিছু লোক আছে, বিএনপির মধ্যে কিছু অতি উৎসাহী লোক আছে যারা বিএনপিকে খারাপ বুদ্ধি দেয়। বিএনপির মধ্যে কিছু ভালো লোক আছেন, আওয়ামী লীগের মধ্যে কিছু ভালো লোক আছেন। যেমন আমি সম্প্রতি মাহমুদুর রহমান সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম 21 টেলিভিশনে। তো উনি অত্যন্ত, বিএনপির যে নেতা মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বললেন যে আমি বিশ্বাস করি এবং মনে করি বেগম খালেদা জিয়া এবং বিএনপির উচিত সংসদে যাওয়া। রাজপথের আন্দোলন তাদের অধিকার আছে, এটা থাকুক, কিন্তু সংসদে তাদের যেটা ন্যায্য পাওনা জনগণ তাদেরকে যে দিয়েছে, অতএব ওই কথা সংসদেও বলতে হবে। বাইরে তাদের কোনো বক্তব্য থাকবে, তাদের নিষেধ করা হচ্ছে না বাইরে করার জন্য, কেন তারা সংসদে যাবেন না? এটা মাহমুদুর রহমানের কথা। এটা আমাকে অত্যন্তভাবে আলোড়িত করেছে যে উনি দলের মধ্যে থেকে এত সুন্দর একটা কথা বলেছেন। সিমিলারলি ব্যারিস্টার নাজমুল হুদাও কিন্তু একটা অনুষ্ঠানে বলেছেন যে উই আর দ্য পলিটিক্যাল দ্য হায়েস্ট, উই আর ক্যারিং দ্য হায়েস্ট লেভেল অফ হিপোক্রেসি, যে আমরা যারা রাজনীতি করি আমরা সবচেয়ে বড় মুনাফিক, এবং আমরা এত বড় মুনাফিক যে আমরা জনগণের সাথে মুনাফিকি করি এবং মনে করি যে জনগণ আমাদেরকে বুঝে না, কিন্তু জনগণ যে আমাদেরকে বুঝে এটা আবার আমরা বুঝি না। ফলে এই যে কালচার, হরতালের যে কালচার, মানে জনগণকে বোকা বানানোর কালচার, এর থেকে আমাদের বাই হুক অর বাই ক্রুক আমাদের ফিরে আসতে হবে। আমাদের একটা বিকল্প চিন্তা। রাজনৈতিক মত পার্থক্য বিএনপির সঙ্গে আমাদের অনেক আছে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির অনেক আছে, দ্যাট কুড বি ডিসকাসড। এখন শাহ মোয়াজ্জেম সাহেব, আপনি যে মনে করেন যে বিএনপির আমলে একটা ভালো কথা বলেছিলেন যে দেখেন আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই, আমরা কি 0 পয়েন্টে করব? কোথায় করব? হোয়ার উইল ডু? এরশাদের সময় আমরা কোথায় করব? এবং আপনার